কেটে গেল আরও কিছুদিন। ভোরের দিকে শীতল বায়ু শিহরণ তুলে পথিক দেহে। ঘুমন্ত নগরী টেনে নেয় উষ্ণ চাদর। পূর্ব দিগন্ত রক্তিম কৃষ্ণচূড়ার মতো রাঙিয়ে রবির শিখা ছড়িয়ে পড়ে বসুধারার বুকে। মিথ্যা হাসির আড়ালে গোপন ব্যথা যেন গাঢ় নিঃশ্বাস ফেলে ঘাড়ের উপর। নবনী আর নাসির দুজন মিলেও বিপুলের সন্ধান পায়নি। পুলিশও হাত তুলে নিয়েছে। মাঝখান দিয়ে যে এত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে তা কি বিপুল জানে? জানার পরও কি নাই সে থাকা সম্ভব? লোকটা কোথায় আছে, কেমন আছে? হাজার প্রশ্নে জর্জরিত নবনী ভেঙে পড়েছে আবারও। পৃথিবীতে এত এত দুঃখ কেন? শহরের বুকে গাড়ি নিয়ে ছুটে চলেছে নবনী। পরনে কমলা রঙের সুতির শাড়ি, কানে দুল। বিষণ্ণ হৃদয় ও অস্থির চোখ দুটো হন্যে হয়ে নির্দিষ্ট কারো খোঁজে চূর্ণ বিচূর্ণ। যতদূর চোখ যায় উঁচু উঁচু কনক্রিটের দালান, আর যান্ত্রিক গাড়ি ছাড়া কিছুই নেই। পাশের সিটে অবহেলায় পড়ে থাকা ফোনটি একটু পরপর বেজে উঠছে, অথচ মেয়ের সেদিকে হুঁশ নেই। হৃদয়ের গহীনে লুকানো অনুভূতি সর্বশেষ আর্জি, বিপুল ভাই, প্লিজ ফিরে আসুন। আপনি নিঃস্ব হয়ে গেছেন বিপুল ভাই। গাড়ির স্টিয়ারিং ঘুরে, অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় গতি, তবুও যেন পথের শেষ নেই। বিকট শব্দে সমুদ্রের গর্জন সবাই শুনলেও তার নীরবতা শোনে কজন। সমুদ্র তার দুঃখ লুকিয়ে রাখে ঢেউয়ের ভিড়ে, আর মানুষ লুকায় জনসংখ্যার ভিড়ে। অদ্ভুত প্রাকৃতিক রহস্যময় মানুষটি মৃদু পায়ে রাস্তার পাশে এসে দাঁড়ায়। ঘাড়ের ওপর দিয়ে একটা কালো চাদর জড়ানো, কপালে গালে মুখে আঘাতের চিহ্ন। জমাট রক্ত শুকিয়ে গেছে। নির্বিকার চোখ দুটোয় কিসের যেন আমৃত্যু তৃষ্ণা। ওই অবিন্যস্ত চুল, ছোট ছোট দাড়িগুলো ধুলায় ম্লান। বিপুল রাস্তার পাশ ধরে হাঁটা শুরু করে। অনেকটা পথ যেতে হবে তাকে। একটু পরপর যন্ত্রযানের হুঙ্কারে কানে তালা লাগলেও লোকটার কোনো ভ্রুক্ষেপ নেই। সহসা পিছন থেকে একটা গাড়ি থামার আওয়াজ এলো। 1 মিনিট পরই নবনীর কণ্ঠরোধ চিৎকার ভাসে, বিপুল ভাই, দাঁড়ান প্লিজ। মেয়েটার কণ্ঠে যেন বুক ফাটা হাহাকার। বিপুল থামে, উদাস ভঙ্গিতে ঘুরে দাঁড়ায়। নবনী উদ্ভ্রান্তের মতো ছুটে আসে। ছেলেটার সামনে দাঁড়িয়ে যেন আর নিজেকে ধরে রাখতে পারে না। হৃদয় নিংড়ানো সুখটুকুও ক্ষতবিক্ষত হয়। হু হু করে কেঁদে ওঠে নবনী। বিপুল ভাই, কোথায় ছিলেন আপনি? উষ্ণ জলের স্রোত মেয়েটার গাল বেয়ে গড়িয়ে যায়। বিপুলের চোখে বিস্ময়, অবুঝ চোখে তাকিয়ে থাকে সে। অথচ মেয়েটা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। কান্নার তোড়ে নবনীর কণ্ঠ আটকে আসে। বুকের পাটাতন ভারী হয়। নিঃশ্বাস নেওয়াও কি ভীষণ দুর্বিষহ। ঠোঁট দুটো কামড়ে ধরে মেয়েটা বলল, বিপুল ভাই, ও বিপুল ভাই, আপনার মার নেই। বিপুলের কলিজা মোচড় দিয়ে ওঠে। মুহূর্তেই শূন্যতার জাতাকলে পিষ্ট হয় তার সম্পূর্ণ পৃথিবী। বিপুলের চোখের সামনে ভেসে ওঠে সেই চেহারা, রাতে একসঙ্গে খেতে বসা, দেরি করে ফিরলে পথ চেয়ে বসে থাকা মানুষটির মুখ। দৃষ্টিপটে সবকিছু ঝাপসা হয়ে আসে। নবনী তখনও কান্না করতে করতে নাজেহাল। বিপুল স্বাভাবিক কণ্ঠে গুটি কয়েক শব্দ উচ্চারণ করল, আমার বোন কোথায়? নবনী থমকে যায়। মস্তিষ্ক ফাঁকা হতে শুরু করেছে তার। বিধির সঙ্গে তার 2 দিন আগে দেখা হয়েছিল। অনেক বুঝিয়ে সুঝিয়েও মেয়েটাকে সঙ্গে আনতে পারেনি নবনী। প্রতিবেশীদের অবশ্য বলেছিল যেন মেয়েটার খেয়াল রাখে। তবুও কেন জানি নবনীর হাত পা ঠান্ডা হয়ে এলো। বাড়িতে তার বাবা মায়ের মনোমালিন্যের মধ্যে বিথির কথা কিভাবে মাথা থেকে বেরিয়ে গেল তার। মেয়ের হাত পা কাঁপছে। বিথির কিছু হলে সে সারা জীবনেও নিজেকে ক্ষমা করতে পারবে না। মেয়েটা ভাঙা ভাঙা গলায় বলল, বিপুল ভাই, আমি। অসহায় চোখের কি আর ব্যাখ্যা করার প্রয়োজন। বিপুল খোঁড়া পা নিয়েই দৌড় দেয়। পেছনে নবনী হাত কামড়ে কান্না আটকায়। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে কেন? নবনীও বিপুলের পেছনে পেছনে দৌড় দেয়। পেছনে তার দামি গাড়িটা দাঁড়িয়ে থাকে। এখনো বেলা গড়ায়নি। রাজধানীর বস্তি এলাকাটা মোটামুটি নির্জন। কর্মজীবীরা সূর্য ওঠার সঙ্গে পাল্লা দিয়ে কর্মক্ষেত্রে উপস্থিত হয়েছে। বিপুলের জীর্ণশীর্ণ বাড়িটার দরজা দেখা যাচ্ছে, ভেতর থেকে বন্ধ। ঘন নিস্তব্ধতায় ছাওয়া সময়ের জাল ছিঁড়ে দৌড়ে আসে বিপুল। খালি পা পথের নুড়ি পাথরে রক্তাক্ত। তবুও বুকে চাপা ভয়, এটাই কি ভাগ্য? তার পেছনেই নবনী। হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছে সে। বিপুল যেন দরজার উপর এক প্রকার আছড়ে পড়ল। জোরে জোরে ধাক্কা দিল, কিন্তু দরজা খুলল না। অন্তর পুড়ে কাঁপন শুরু হয় বিপুলের। মেরুদণ্ড শিরশির করে ওঠে। পায়ের পাতা থেকে শীতল স্রোত ক্রমশ কোমরের দিকে এগিয়ে আসছে। কম্পিত কণ্ঠে ডাকে সে, বিথি, দরজা খোল, আমি চলে এসেছি। তোর কোনো ভয় নেই বিথি, দরজাটা খোল বোন, আমি তোকে ছেড়ে যাব না। নবনী এসে দাঁড়ায়। ততক্ষণে 2-3 জন করে লোক জড়ো হতে শুরু করেছে। একজন মহিলার স্বর ভেসে আসে,
কাল রাতেই তো আমাদের সঙ্গে ভাত খেলো। কত করে বললাম একা একা ভয় পাবি, কিন্তু মেয়েটা শুনল না। সকালে একবার ডেকে গেছি, দরজা খোলেনি। বিপুল কোনো দিকে না তাকিয়ে অনবরত দরজা ধাক্কায়, চিৎকার করে ডাকতে থাকে, বিথি, দরজা খোল, তোর ছবিগুলো দেখাবি না আমায়? বিশ্বাস কর, তোকে ছেড়ে কোথাও যাব না। ধাক্কাতে ধাক্কাতে দরজা ভেঙে যায়। বিপুল বিদ্যুৎ বেগে ভেতরে ঢোকে। বড় রুমের বিছানার উপর শুয়ে আছে বিথি। বিপুল স্তব্ধ হয়ে যায়। ধীর পায়ে বোনের পাশে গিয়ে বসে, আদরে গলায় ডাকে, বিথি, এই বিথি, উঠবি না? বিপুলের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। সে সামান্য হেলে বিথির হাতের উপর হাত রাখে। বরফ খণ্ডের মতো ঠান্ডা হাত। বড় ভাইয়ের ভেতর থেকে আর্তনাদ বেরিয়ে আসে, এই বিথি। ছেলেটা হাঁটু মুড়ে খাটের পাশেই বসে পড়ল, ঠিক যেন হিমালয়ের সবচেয়ে উঁচু শৃঙ্গে ভাঙন ধরেছে। মানুষ ভাগ্যের কাছে কত অসহায়। নবনী ভেতরে আসে। বিপুলকে এলোমেলো হয়ে বসে থাকতে দেখে সমস্ত শরীর শিরশির করে ওঠে। হুড়মুড় করে এগিয়ে যায় বিথির দিকে। ঠিক তখনই বিপুল পৈশাচিক ভঙ্গিতে হেসে ওঠে। ঠিক পৈশাচিক হাসি নয়, যেন ঘৃণা এবং তাচ্ছিল্যের সর্বোচ্চ সীমান্তে দাঁড়ানো লোকটা মৃত্যুর দিকে তাকিয়ে উপহাস করল। নবনীর শরীরও ওখানেই জমে যায়। বিপুল নিজে নিজেই বলে, তুইও চলে গেলি? যা তবে, ভালো থাকিস, এই পৃথিবীতে আসিস না আর। এখানে সবাই বেইমান আর মূর্খের বাচ্চা। তুই মাকে বলিস কিন্তু, যেন আমাকে মাফ করে দেয়। আমিও আর কখনোই তোদের কাছে যাব না। তোরা ভালো থাকিস। বিপুল উঠে দাঁড়ায়, এলোমেলো পায়ে ভেতরের ঘরে যায়। খানিকক্ষণ বাদেই ফিরে আসে। নবনী বিথির পাশেই থম মেরে বসে আছে। এই মেয়েটাও বড্ড বোকা। বিপুল এক নজর তাকিয়ে বাহিরে বের হয়। পরিচিত একজনের হাতে কিছু টাকা ধরিয়ে বলে, আমার বোনটাকে মায়ের পাশে রেখে আসবেন। আর একটি কথাও বলল না সে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগলো। এখনও অনেক পথ বাকি, এখানে কি আর থাকা চলে? আকরাম হোসেন এবং রিমা খাতুন এখন একে অপরের সাথে কথা বলছেন না। নবনী নিজেকে আবারও চার দেয়ালে বন্দি করে ফেলেছে। নাশিদ অবনী শত চেষ্টা করেও সবকিছু আগের মতো করতে পারল না। প্রতিদিন সন্ধ্যার সময় অবনী নিজের ঘরে দরজা বন্ধ করে কান্না করে। আগের দিনগুলো কত সুন্দর ছিল। নাশিদ এই বাড়িতে আনাগোনা কমিয়ে দিল। বাড়িতে বাবা তাকেও বিয়ের জন্য এত জোর দিচ্ছে, কিন্তু নবনীকে ছাড়া অন্য কাউকে স্ত্রী হিসেবে কল্পনা করাও সম্ভব নয়। পৃথিবীর আজব চক্রবৃত্তে কেউ কেউ হেরে যায় সময়ের কাছে, কেউ কেউ হারে ভাগ্যের কাছে, কেউ বা হারে ক্ষমতার কাছে, আবার কেউ হারে সম্পর্কের কাছে। হেমন্তের সকাল, গগনে মৃদু মেঘের আনাগোনা, প্রকৃতি জুড়ে নিবিড় শীতলতার এক পশলা বর্ষণ। যেন পরিবর্তনের ধুমে মেতেছে ভুবন, কিন্তু পরিবর্তন নেই সেই চিরচেনা রাজধানীর আনাচে কানাচে। পূর্বে সুরেই ছুটে চলে যান্ত্রিক বাহর, জনস্রোতে ভেসে যায় মানবতার অমৃত সুধা। এখানে কারোর জন্য সময় নেই। পাশেই অনাহারে মৃত্যুর কোলে ঢলে পড়া ভিক্ষুক জানে কি নির্মম এই শহরের রূপ। পথহারা পথিক জানে কি নির্দয় এই শহরের প্রাণ। বিশাল অভিজাত শ্রেণীদের জন্য বরাদ্দ হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে কামাল, পরনে পাঞ্জাবি পায়জামা, একগুচ্ছ কাঁচা চুলে দু একটা পাকা চুলের সমারোহ, মুখে দাড়িগোঁফ, গাঢ় দৃষ্টি, কপালে স্পষ্ট কয়েকগুচ্ছা চিন্তার ভাঁজ, চেহারায় নেমেছে শতযুগের বিষাদ। ডাক্তারের কেবিনে আনিসুজ্জামান আর রাহেলা বেগম বসা। ডাক্তার দীপালি আচার্য উদ্বেগ মিশ্রিত গলায় শোধালেন, আপনারা এমনটা কিভাবে করতে পারলেন? মেয়েটার অবস্থা দেখেছেন? নিজের মেয়ের সঙ্গে কোনো বাবা মা এরকম করতে পারে? বিমূঢ় দৃষ্টি তার। আনিসুজ্জামান রাহেলা বেগম দুজনেই থতমত খেয়ে গেলেন। তাদের বিস্ময় কাটার আগেই দীপালি আচার্য বলতে লাগলেন, আপনাদের যা মনে হচ্ছে তা পুরোপুরি ঠিক নয়, আমি দেখাচ্ছি। ডাক্তার সাহেব উঠে দাঁড়ালেন। পেছনের দিকে মেডিকেল বেডের উপর একটি মেয়ে গুটিসুটি মেরে বসা, পরনে জীর্ণশীর্ণ নীল শাড়ি, আঁচলটা লুটিয়ে পড়েছে মেঝের উপর। এলোমেলো চুলগুলো প্রেতাত্মার মতো সামনের দিকে এলিয়ে দেওয়া, দুই হাতের উন্মুক্ত অংশ অজস্র কামড়ে ক্ষতবিক্ষত, যেন কোনো নরখাদক নিজের ক্ষুধা মিটিয়েছে। দীপালি আচার্য মেয়েটার কাছে আসে, আনিসুজ্জামান তার পেছনে। ডাক্তার বলতে লাগলেন, ওর হাতের এই চিহ্নগুলো আঘাতের ক্ষত নয়, বরং ও নিজেই নিজেকে কামড়ে এগুলো করেছে। তারপর এই চিহ্নগুলো দেখুন, এগুলো ব্লেড জাতীয় ধারালো কিছু দিয়ে নিজেই করা। রাহেলা বেগম পেছনে ডুকরে উঠলেন। আনিসুজ্জামানও স্বাভাবিক থাকতে পারলেন না। বয়সের ভারে ঝাপসা হয়ে আসা চোখ দুটো ভরে এলো। জীবনের এ কোন মোড়ে এসে দাঁড়ালেন তিনি? দীপালি আচার্য আবারও বলতে লাগলেন, আর ওর পিঠের দিকে এগুলো ওকে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে।
পায়ের এই দাগগুলো দেখুন, লোহার শিকল বা ওই ধরনের কিছু দিয়ে দীর্ঘদিন বেঁধে রাখার চিহ্ন এগুলো। শরীরের আরও অসংখ্য সংবেদনশীল স্থানে আগুনের ছেঁকা দেওয়া হয়েছে। রাহেলা বেগম আর স্থির থাকতে পারলেন না, চিৎকার করে কেঁদে উঠলেন, আল্লাহ, আমার মেয়েটাকে ওরা শেষ করে দিয়েছে। তিনি আনিসুজ্জামানের কাছে এলেন, চাপা ক্লেদ ও হাহুতাশ নিয়ে অভিযোগ করলেন, সব তোমার জেদের জন্য হয়েছে। আমি সেই দিন থেকেই বলছিলাম আমার মেয়ে ওখানে ভালো নেই, ফিরিয়ে আনি। হয়েছে শান্তি এবার? আনিসুজ্জামান জবাব দিতে পারলেন না। দীপালি আচার্য আবারও নিজের চেয়ারে বসতে বসতে বললেন, আমি একজন সাইকোলজিস্টের নাম সাজেস্ট করছি, তার সঙ্গে যোগাযোগ করুন। আর মেয়েটা তো সাবস্টেন্স অ্যাবিউসার, মাদকাসক্ত। স্পেশাল ট্রিট ছাড়া কিন্তু ওর পক্ষে লং লাইফ লিভ করা সম্ভব নয়। কীর্তিকে নিয়ে আনিসুজ্জামান ও রাহেলা বেগম বেরিয়ে এলেন, কিন্তু কোথায় সেই অষ্টাদশী শ্যাম সুন্দরী বালিকা? কোথায় সেই উন্মাদ বৃষ্টির নাচে বুঁদ হয়ে থাকা বৃষ্টিবালা? 24 বছরের পরিণীতা কীর্তির বাঁধ ভাঙা সৌন্দর্য কোথায়? ছোট্ট একটি সংসারের লোভে মেয়েটা ধ্বংস হয়ে গেছে। এটাই কি মেয়েটার সেই শান্তি যা লোভী মানুষের প্রাপ্য? ময়লার আস্তরণে ঢাকা শরীর, ছেঁড়া একটি শাড়ি, চোখের নিচে কালি, ঠোঁটের কোণে ক্ষত, সৌন্দর্যের আধার কেন্দ্রবিন্দুটাও নেই। মেয়েটা হাঁটছে, রাহেলা বেগমের সঙ্গে নেশাতুর ঘোলাটে চোখ, টালহারা পা দুটো যেন মায়ের ঘাড়ের উপর এক প্রকার ভর দিয়ে এগিয়ে যাচ্ছে। কামাল সবাইকে নিয়ে জামান ভিলায় ফিরে আসে। আনিসুজ্জামান আর রাহেলা বেগম ড্রয়িং রুমে বসে আছেন। কীর্তি নিজের ঘরে বেহুশ হয়ে পড়ে আছে। এমন সময় রাগে গজগজ করতে করতে কামাল বের হয়, তারপর পেছনে পেছনে আসা। তাদের বিয়ের বয়স 3 বছর হতে চলল। কামাল আনিসুজ্জামানের সামনে এসে বলতে লাগলো, বাবা, আমি ওই আমান কুত্তাকে ছাড়ব না, আমি ওকে শেষ করে দিতে যাচ্ছি। আশা ভয়ে ভয়ে রাহেলা বেগমের পাশে দাঁড়ায়। সেই কলেজ হোস্টেলের বই পড়ুয়া মেয়েটা আজ খাঁটি গৃহিণী। চোখে ছাই পাওয়ারের চশমা থাকলেও বেগুনি শাড়ি, বেনুনি চুলে মানিয়েছে তাকে। আনিসুজ্জামান মাথাটা পেছনের দিকে এলিয়ে দিয়ে মৃদু স্বরে বললেন, তাড়াহুড়ো করতে গিয়ে কোনো ভুল করিস না, ওরা এখন আমাদের শত্রু কিন্তু। কামালের মাথায় আগুন জ্বলে, তো এখন চুরি হাতে দিয়ে বসে থাকি? তুমি ভয় পেতে পারো, কিন্তু আমি পাই না। ওকে জিন্দা কুত্তা দিয়ে খাওয়াবো আমি। হনহন করে বেরিয়ে গেল কামাল। আনিসুজ্জামান একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে গেলেন। লোকটা আরও 1 বছর আগেই পরিপূর্ণভাবে ভেঙে গেছেন, যখন কামাল আর আশার দ্বিতীয় সন্তানটাও পৃথিবীর আলো দেখতে পারল না। রাহেলা বেগম হয়তো ঠিকই বলেন, কামালের উপর কীর্তির অভিশাপ লেগেছে। কিন্তু শুধু কি কামালের উপর? আনিসুজ্জামানও যে সুখে নেই, হয়তো আর বেশি দিন বাঁচবেনও না। রাহেলা বেগম আবারও কেঁদে উঠলেন। আশা তাকে সান্ত্বনা দেয়, মা, এভাবে ভেঙে পড়বেন না। আমরা কীর্তিকে এত চেষ্টার পর যখন কাছে পেয়েছি, তখন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে? আমার ছেলের জন্য একটা ছেলে তার সব কিছু হারিয়ে ফেলল। আল্লাহ আমাদের মাফ করবেন না যে। তোমার জীবনটাও নরক হয়ে গেল। কাঁদতে কাঁদতে রাহেলা বেগম বললেন, মা, আপনি আর একটু শক্ত হন। আমার বিশ্বাস একদিন বিপুল ভাইকে আমরা খুঁজে পাবো, তারপর সব ঠিক হয়ে যাবে। আমি বরং শম্পা আন্টিকে আজ কীর্তির পছন্দের খাবার রান্না করতে বলি। আশা রান্নাঘরের দিকে গেল। রাহেলা বেগম অসহায় ভঙ্গিতে তাকিয়ে রইলেন। আজ যেন তিনি সত্যি সত্যিই অসহায়, বড্ড বেশি অসহায়। সম্পূর্ণ দিন কীর্তির হুঁশ ছিল না, মরার মতো ঘুমিয়েছে। সন্ধ্যার দিকে আশা গিয়ে দরজায় নক করে, দরজা খোল। ভেতরে রিডিং টেবিলের পাশে হাত পা গুটিয়ে বসে আছে কীর্তি। অন্ধকার ঘরে অশরীর মতো দেখাচ্ছে তাকে। আশার হৃদয় কেঁপে ওঠে, শিরশির করে মেরুদণ্ড। নিজেকে ধাতস্থ করে ঘরের ভেতরে ঢুকে সে। কীর্তির সামনে বসে হাতের উপর হাত রাখতেই মেয়েটা মাথা তোলে। ঘুম ঘুম চোখ দুটো জলে টইটম্বুর, ঠোঁট দুটো কাঁপছে। আশা কিছু বলতে যাবে, তার আগে কীর্তি চিৎকার করে ওঠে, দূরে সরে যা, কেন এসেছিস? না, আমাকে ছুবি না, কাছে আসবি না। মেয়েটা পাগলের মতো হাত পা ছড়িয়ে নিজেকে গুছিয়ে নেয়। আশা খুব একটা আশ্চর্য হয় না, বরং তড়িৎ গতিতে উঠে সরে যায়। কীর্তি তবুও থামে না। চলে যা, তোর মুখ দেখতে চাই না, চলে যা আমার কাছ থেকে। প্রিয় বান্ধবীর অবস্থা করুণ চোখে দেখা ছাড়া কিছুই করতে পারে না আশা। কীর্তি টেবিলের উপর থেকে কলমদানি তুলে ছুঁড়ে মারে আশার দিকে। মেয়েটার কপাল ছিঁড়ে রক্ত বেরিয়ে আসে, তবুও ঠায় দাঁড়িয়ে থাকে। কীর্তি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, সঙ্গে হাঁপানি রোগের মতো বিদঘুটে কাশি। আশা তাকে ধরতে গেলে আবারও মেয়েটা চেঁচিয়ে ওঠে, চলে যা আমার ঘর থেকে। চোখ ফেটে উষ্ণ জলের স্রোত নামে। কাঁদতে কাঁদতে মেয়েটা চিৎকার করে, কি ক্ষতি করেছিলাম আমি তোদের? কি ক্ষতি করেছিল আমার বিপুল তোদের? তোরা একটা লোককে নিঃস্ব করে দিলি, আমাকে ধ্বংস করে শান্তি পাসনি।
দেখতে এসেছিস তাই না? দেখ আমি খুব ভালো আছি। কীর্তি দুহাত ছড়িয়ে নিজেকে প্রকাশ করে। ঘাড়ে, কাঁধে, বুকের উপর জমাট রক্তের দাগ, চোখের নিচে আঘাত, ঠোঁটের কোণে আঘাত, ক্ষতবিক্ষত হাত, পেটের উপর পোড়া চিহ্ন। কীর্তির সিক্ত চোখ দুটো জ্বলে উঠল। দেখেছিস, এগুলোর জন্য কে দায়ী জানিস? আমি দায়ী। তোদের মতো বিশাল বাড়ি গাড়ি চাইনি, সেই শাস্তি এগুলো। শেষ পর্যন্ত আমাকে পাগল করে ছাইলি। পাগল আমি, হ্যাঁ পাগল। বলেই মেয়েটা অস্বাভাবিক ভঙ্গিতে হাসতে লাগলো। কি বীভৎস সেই হাসি! আশার চোখ চকচক করছে। ঢোক গিলে কান্না আটকায় সে। সে কীর্তির বিয়ে সম্পর্কে কিছুই জানতো না। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর সব জানতে পারে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। কোমল হৃদয়ের কীর্তি হারিয়ে গেছে ততদিনে। সেদিনই আশা প্রতিজ্ঞা করে কীর্তিকে ফিরিয়ে আনবে, বিপুল ভাইকেও খুঁজে বের করবে। কামাল আশাকে ভালোবেসে বিয়ে করেছে, তাই কীর্তি আশাকে সহ্য করতে পারে না। প্রথমবার কনসিভ করার পর কীর্তি অভিশাপ দেয়, তুই জীবনেও মা হতে পারবি না। আমি সুখ পাইনি আর তুই সুখী হবি, তা কি করে হয়? কয়েকদিন পরে আশার মিসক্যারেজ হয়। দ্বিতীয়বারও একই ঘটনা ঘটে, কিন্তু আশা তো ভেঙে পড়ার মতো মেয়ে নয়। আজও সে চিন্তা করে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। রাতের সময়, এখনও কামাল ফেরেনি। রাহেলা বেগম আর আশা ড্রয়িং রুমে বসে আছে। দুজনের হৃদয়ের বর্ষার গাঢ় মেঘ, আবচ্ছন্ন চোখের পাতা। হঠাৎ তালহারা এলোমেলো পায়ে কীর্তি নিচে নামে। মাথা সোজা রেখে হাঁটা যেন দায়। এটা ওটা ধরে মেয়েটা কামালের রুমে ঢুকলো। আশা খেয়াল করলেও না দেখার ভান করে বসে থাকে। একটু পর হাতে একটা ড্রয়ার নিয়ে দৌড় দেয় নিজের ঘরের দিকে। রাতে খাবার সময় এগিয়ে আসে, কিন্তু কীর্তি ততক্ষণে নেশায় বেহুশ। রাহেলা বেগম হতাশার শ্বাস ফেলে ফিরে আসেন। কামাল রুমে ঢুকেই চমকে ওঠে, বিস্ফোরিত চোখে জিজ্ঞাসা করে, এ কি, টেবিলের ড্রয়ার কোথায়? আশা সন্দিহান চোখে শোধায়, ড্রয়ারে কি ছিল? ওই মাঝে মধ্যে একটু কাজের চাপ হলে আমি হালকা করে নিই একটু, মানে বুঝতেই পারো তো, ইতস্তত করে জবাব দেয়। আশা চোয়াল শক্ত করে। কামাল আবারও জানতে চায়, ড্রয়ার কোথায়? আশা তেতে ওঠে, আমি তোমাকে বলেছি না যে ওসব ছাইপাশ রুমে আনবে না? আমি লক করে রেখেছিলাম তো। হ্যাঁ, তোমারই বোন তো পুরো ড্রয়ার সহ খুলে নিয়ে গেছে। মুখ বেঁকিয়ে বলল আশা। কামাল ভ্রু কুঁচকায়, কি, তুমি কিছু বলনি কেন? কি বলবো, বলার মতো কিছু আছে? আশার কণ্ঠ ভেঙে আসে। কামাল নিশ্চুপ। আশা বলতে থাকে, কি করে পারলে তুমি একটা ছেলের সঙ্গে এমন করতে, নিজের বোনের সঙ্গে এমন করতে? ছেলেটার মায়ের কি দোষ ছিল? কত সুন্দর ছিল আমাদের ওই দিনগুলো, বিশ্বাস করো। নাক টানার শব্দ আসে। আমি যদি বিয়ের আগে এত কিছু জানতে পারতাম কখনোই তোমাকে বিয়ে করতাম না। ওই তুমিটাও কি সেই তুমি যে একদিন বলেছিল তোমাকে ভালোবেসে আমি নতুন করে বাঁচতে শিখেছি? ছি! আশা বিকৃত মুখে খাটের উপর গিয়ে শুয়ে পড়ে। কামাল কিছুই বলতে পারল না, অথচ কত কথাই না বলতে চেয়েছিল। রাতের পৃথিবীতে কি সুন্দর জ্যোৎস্না হয়েছে। শহরতলিতে এমন দৃশ্য বিরল, তবুও আজ প্রকৃতি সেজেছে। খোলা জানালার পাশে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে কীর্তি। বুকের ভেতরটা যে তার দুমড়ে মুচড়ে ছারখার হয়ে যাচ্ছে। পাখি আনা ঝাপটানোর মতো মেয়েটা উচ্চারণ করলো, আর একবার ফিরে আসুন বিপুল, একটাবার বৃষ্টিবালা বলে ডাক দিন। আমি সকল নেশার চামড়া ছিঁড়ে হলেও আবার সেই বৃষ্টিবালা হয়ে দেখাবো। এইবার আমাকে কেউ বাঁধতে পারবে না। আমি প্রতিশোধ নিব বিপুল। আমার বিপুলকে যারা কষ্ট দিয়েছে আমি কাউকে ছাড়বো না। শুধু ফিরে আসুন আপনি। মেয়েটার কণ্ঠ রোধ হয়, গ্রিলে মাথা ঠেকিয়ে দিয়ে ডুকরে ওঠে। চোখের জলে বুক ভেসে যায়। 4 বছর শেষ হতে চলল, আর কতটা পথ বাকি। এমন সময় অন্ধকার চিরে একজোড়া পা পড়ল অভিজাত এলাকার মাটিতে। অস্বাভাবিক পা দুটো একটু থেমে থেমে এগিয়ে আসছে। শেষ বিকেলের মৃদু বাতাসে পুলকিত ধরনের বৃক্ষলতা, সাগর নদীর জলে ঢেউ খেলে যায় অদৃশ্য তরঙ্গ। দূষিত নর্দমা আর অভিজাতদের প্রাচুর্য নিয়ে দাঁড়িয়ে থাকা শহরের বুকে কে যেন লিখে ফেলল মন খারাপের 2টি লাইন। এই শহরের আকাশ জানে, মানুষ সবাই পাথর হয়ে দিব্যি বাঁচে অভিমানে। ফুরফুরে বাতাসে নবনীর চুলগুলো দুলছে। মস্ত 2 তলা বাড়িটা সম্পূর্ণ ফাঁকা। বছরখানেক হবে পরিবার প্রিয়জন ছেড়ে মেয়েটা এই বাড়িতে এসেছে। পাশেই একটা কোম্পানিতে চাকরিও হয়েছে তার। দাঁড়িয়ে থাকতে থাকতে আবারও বুকের পাটাতন ভারী হয়, ভিজে আসে চোখের পাতা। এই চোখ দুটোতে মনে হয় আল্লাহ সমুদ্র দিয়েছেন, নতবা এত পানি আসে কোথায় থেকে? সেই বিপুল ভাই চলে গেলেন। বিপুল ভাইয়ের মা গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন। পুলিশ তদন্ত করে যখন মিনিস্টার কামারুজ্জামান কামালের নাম পায় তখন কেস বন্ধ করে দেয়। বিথিটা জ্বরে পুড়ে ধুকে ধুকে চলে গেল।
নাসিদের সঙ্গে যোগাযোগ হয় না 1 বছর হতে চলল। নবনী এখনও প্রতিদিন নিয়ম করে বিপুল ভাইকে খুঁজতে বের হয়। এই নিয়েই তো বাবা মায়ের সাথে ঝগড়া, তারপর বাড়ি ছাড়া। পুলিশ সাহায্য করছে না বলে কি একটা লোককে খোঁজা বন্ধ করে দিবে সে? কখনোই না। বিপুল ভাই বেঁচে আছেন, আর একদিন নিশ্চয়ই নবনী তাকে খুঁজে পাবে। নবনীর মনে আছে একদিন মাঝ রাস্তায় ফুটপাতের পাশে ঘুমন্ত বিপুল ভাইকে সে দেখেছিল, কিন্তু চলন্ত গাড়ির ভেতরে কেউই তার কথা বিশ্বাস করেনি। সে বাড়ি এসে আবারও ছুটে গেছে উক্ত স্থানে, কিন্তু কাউকে পায়নি। বিমর্ষ মুখে ফিরে এসেছে। তারপর একদিন একটা মার্কেটের বাহিরে কীর্তির সঙ্গে দেখা। নবনীকে কীর্তি বেশ মনে রেখেছিল, তাই তো দৌড়ে এসে নবনীর সামনে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে, বিপুল কেমন আছে? আপনি জানেন তার খোঁজ? কীর্তির কণ্ঠ কাঁপে। নবনী প্রথমে চিনতে না পারলেও পর মুহূর্তেই হিংস্র বাঘিনীর মতো ক্ষিপ্ত হয়। প্রচণ্ড রাগে ঠাটিয়ে এক চর বসিয়ে দেয় অশ্রুসিক্ত শ্যাম গালে। চরের দৌড়ে রোগা পটকা মেয়েটা কয়েক ধাপ পিছিয়ে যায়। আখিদয় উপচে ওঠে লোনা জলে। কীর্তি নবনীর দিকে তাকায়, অবিশ্বাস্য চাহনি তার। নবনী তেড়ে গিয়ে কীর্তির কণ্ঠ রোধ করে। তীব্র ক্ষোভে সমস্ত শরীর তিরতির করে কাঁপছে তার। কীর্তির গলা চেপে ধরে নবনী হুঙ্কার দেয়, তোর জন্য সব হয়েছে। তুই আমার বিপুল ভাইকে শেষ করে দিয়েছিস, তোকে ছাড়ব না। নবনী নিজেকে ধরে রাখতে পারে না, হু হু করে কেঁদে ওঠে সেও। হৃদয়ের জন্য রক্তক্ষরণ শুরু হয়েছে, যন্ত্রণার উপশম হয়েছে তার। ততক্ষণে বেশ কয়েকজন লোক এগিয়ে এসেছে। নবনীকে ছাড়ানোর চেষ্টা করে সবাই। কীর্তি বিমূঢ় হয়ে তাকিয়ে আছে। সহসা নবনী বলে ওঠে, তোর জন্য আমার বিপুল ভাই পাগল হয়ে গেছে। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সে শুধু তোর জন্য। তোকে আমি ছাড়ব না, রাক্ষসী তুই। প্রতিটি শব্দ যেন ঘৃণার দহন। অথচ দম আটকে আসা কীর্তির তন্দ্রা ভেদ করে যায় একটি মাত্র বাক্য, বিপুল ভাই পাগল হয়ে গেছে। গড়গড় করে অশ্রু গড়ায় শ্যাম সুন্দরীর। উষ্ণ স্রোতে ভেসে যায় নবনীর হাত। কীর্তির পক্ষে অপরিচিত কয়েকজন এসে মেয়েটাকে ছাড়িয়ে নেয়। নবনী উদ্ভ্রান্তের মতো কীর্তিকে তিরস্কার করতে থাকে। তারপর বহুদিন পার হয়। কীর্তিরও আর খোঁজ নেওয়া হয়নি। যতদূর শুনেছে মেয়েটার নাকি বিয়ে হয়ে গেছে, হয়তো নতুন সংসার নিয়ে সুখেই আছে। কিন্তু নবনী তো সুখে নেই। প্রতিটি মুহূর্তে বিচ্ছেদের অনলে পুড়তে পুড়তে আঙ্গার হয়ে গেছে। 2টা দিন পার হলো। সকাল থেকেই আনিসুজ্জামানের শরীর খারাপ। তিনি মূলত আরও বছরখানেক আগে থেকেই গুরুতর অসুস্থ। ডাক্তার স্পষ্ট জানিয়েছেন ফুসফুসের অর্ধেকটাই নষ্ট হয়ে গেছে। ঔষধের উপর ভর করে এতটা এসেছেন, কিন্তু এরপর কি হবে? উত্তরটা হয়তো জানা। রাহেলা বেগম ঔষধ খাইয়ে স্বামীকে শুইয়ে দিলেন। কামাল খুব ভোরেই বেরিয়ে গেছে। গতকাল রাত থেকে নাকি আমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাহেলা বেগম আশা ভালো করেই জানে এটা কামালের কাজ। ঘড়িতে তখন 11:30। কীর্তির হুঁশ নেই। শম্পা খাতুন একটু পরপর গিয়ে দেখে আসেন। রাহেলা বেগম এখনও আনিসুজ্জামানের পাশে বসা, বয়সের ভারে কুঁচকে যাওয়া চামড়ায় বিষাদ আতঙ্ক। আনিসুজ্জামান চোখ বন্ধ করে ডাকলেন, রাহেলা। করুণ স্বর তার। টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছেন আনিসুজ্জামান। রাহেলা বেগম উদ্বিগ্ন স্বরে সাড়া দেয়, কি হয়েছে বলো? এই তো আমি। তিনি স্বামীর পাশে এগিয়ে বসলেন। আনিসুজ্জামান কিছু বললেন না। আশা দরজার কাছে এসে কাঁচুমাচু মুখে দাঁড়ায়। রাহেলা বেগম বুঝতে পেরে ভেতরে ডাকেন। ভগ্ন কণ্ঠে সুধান, কিছু বলবে? না, ম্লান স্বরে জবাব দেয়। বেশ কিছুক্ষণ নীরবতা, যেন মুমূর্ষু রোগীকে দেখতে এসে সবাই নীরবতা পালন করছে। ঘড়ির টিকটিক শব্দের সঙ্গে এই যেন মৃত্যুর অপেক্ষা। রাহেলা বেগম নীরবতা ভেঙে বললেন, কীর্তি উঠেছে? না। আজ কীর্তিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ডেট ছিল। সেই ব্যাপারে কথা বলতে এসেছিল আশা। কিন্তু আনিসুজ্জামানের অবস্থা দিকে চুপ মেরে গেল। কামাল বাড়িতে নেই। আনিসুজ্জামানও অসুস্থ। রাহেলা বেগম কতটা স্বামী ভক্ত আশা তো ভালো করেই জানে। 5 মিনিটের মতো দাঁড়িয়ে থেকে মেয়েটা রুম ত্যাগ করে। ড্রয়িং রুমে আসতেই শম্পা খাতুন দৌড়ে এসে খবর দেয়, আফা আফা, কীর্তি আফামণি উঠে গেছে। আশা সঙ্গে সঙ্গে ওপরে যায়। মেয়েটা কতদিন ধরে গোসল করে না আল্লাহ ভালো জানেন। আজ ধরে বেঁধে হলেও কীর্তিকে গোসল করাতে হবে। আশা ওপরে গিয়ে দেখে কীর্তি অদ্ভুত ভঙ্গিতে গজগজ করছে। মাদকাসক্ত ব্যক্তি দীর্ঘ সময় মাদকবিহীন থাকলে যেভাবে হিংস্র পশুর মতো হয়ে যায়, কীর্তির অবস্থাও ঠিক তেমনই। আশা জড়সড় হয়ে ডাক দেয়, কীর্তি। ভীত সন্ত্রস্ত কণ্ঠস্বর। মেয়েটা যেন শুনতেই পেল না। নিজে নিজেই মোচড় দিয়ে খাটের উপর থেকে নামে। রিডিং টেবিলের কাঠের উপর নাক ঘষে তীব্র নিঃশ্বাস নেয়। চোখ মুখ হাত পা সবকিছু খিচে আসে। এখানেই যেন মাদকের প্রচণ্ড নেশা লেপ্টে আছে। আশা এবার সাহস করে এগিয়ে যায়। কীর্তিকে ধরে ডাকতে থাকে,
কীর্তি, শোন আমার কথা, এদিকে দেখ। বৃথা চেষ্টা। কীর্তি তখন নিজের মধ্যে নেই, হিংস্র জন্তুর মতো ফুঁসছে, এদিক ওদিক মোচড় খাচ্ছে। আশা ইচ্ছে করেই গতকাল রাতে কীর্তির ঘর থেকে সবগুলো নেশাদ্রব্য সরিয়ে ফেলেছে, কারণ এত পরিমাণ নেশা করে লাস্ট 2 দিন মেয়েটা বিছানা থেকেই উঠতে পারেনি। কীর্তির পাগলামি বৃদ্ধি পায়, শম্পা খাতুনও দৌড়ে আসে, অন্য পাশ থেকে কীর্তিকে ধরে। সেও বলতে থাকে, আফামনি, আপনি না আমারে আম্মার নজরে দেখেন? ঠান্ডা হয়ে যান আফামনি, আমি আপনার পছন্দের খাবার আনছি। ওপাশ থেকে আশা বলে, কীর্তি বোন আমার, থেমে যা, তোকে সুস্থ হতেই হবে। তোর সঙ্গে হওয়া অন্যায়ের বদলা নিবি না? প্রতিশোধ না নিয়েই মরতে চাস? বিপুল ভাইকে খুঁজতে হবে না? মেয়েটা তবুও থামে না, লণ্ডভণ্ড হয়ে যায় পড়ার টেবিল, বিছানা, ড্রেসিং টেবিলের উপরের সব কিছু। তীক্ষ্ণ কিছুর সঙ্গে বেঁধে হাতের চামড়া চিড়ে যায়। আশা উপায়ন্তর না পেয়ে দৌড় দেয় নিজের ঘরে। নেশাদ্রব্যগুলো এনে কীর্তির সামনে ধরতেই মেয়েটা যেন প্রাণ ফিরে পায়। দাঁত দিয়ে প্যাকেট ছিঁড়ে তৃপ্তি সহকারে ধ্বংস করে নিজেকে। শম্পা খাতুনের চোখ ভিজে ওঠে। মেয়েটা শান্ত হতেই আশা ডাক দেয়, কীর্তি, গোসল করিয়ে দিই তোকে, চল। মেয়েটা কথা গায়ে মাখে না। আশা এগিয়ে যেতেই খ্যাক করে ওঠে, বলেছি না আমার ঘরে আসবি না, চলে যা এখান থেকে। আশা এবার খেই হারায়, হনহন করে এগিয়ে যায় কীর্তির দিকে। তার সামনে বসে বলতে থাকে, তাকা আমার দিকে, তোর কি মনে হয় তুই একাই এই পৃথিবীতে কষ্ট পাচ্ছিস, আর কেউ কষ্ট পায় না? কীর্তি ফ্যাল করে তাকিয়ে থাকে, যেন কিছুই বোঝে না। আশা দম নিয়ে আবারও বলা শুরু করে, শম্পা আন্টিকে দেখ, আমাকে দেখ, বিয়ের এত বছর পরও আমি মা হতে পারিনি। 2 বার মিসক্যারেজ হয়েছে আমার, তবুও আমি ভেঙে পড়িনি। তাহলে তুই কেন এভাবে নিজের ক্ষতি করছিস? কীর্তি কয়েক সেকেন্ড থম মেরে থাকে, সহসা হাহা করে হেসে ওঠে। আশা আর শম্পা খাতুন ভ্যাবাচেকা খেয়ে যায়। কীর্তি যেন পৈশাচিক আনন্দ পেয়েছে। হাসতে হাসতে গড়াগড়ি খায় সে। তারপর অনেক কষ্টে হাসি থামিয়ে বলে, কষ্ট কাকে বলে জানিস? মৃত্যুর তৃষ্ণা বুকে নিয়ে বেঁচে থাকাকে কষ্ট বলে। 17 বার সুইসাইড করতে গিয়েছিলাম, কিন্তু প্রত্যেকবার ওরা আমাকে বাঁচিয়ে নিয়েছে। হাতের এই ক্ষতগুলো দেখ, এই যে এগুলো দেখ, এগুলো আমি নিজে করেছি। ওরা আমাকে দিনের পর দিন না খাইয়ে রেখেছে, মেরেছে, আগুনের ছেকা দিয়েছে। প্রতিবার চিন্তা করেছি হয়তো এইবার মরে যাব, সব দুঃখ শেষ, কিন্তু না, বেঁচে গেছি। পড়তে পড়তে ছাইও আর অবশিষ্ট নেই। আমাকে কষ্টের গল্প শোনাস না আর, হাসি পায় খুব। জানিস বিপুল আমাকে গোসল করিয়ে দিতে চেয়েছিল, দেখ আমি গোসল করিনি কতদিন হলো। চুল বেঁধে দিতে চেয়েছিল, আমি চুলও বাঁধিনি কখনো। বল না, আমার বিপুল কোথায়? আমার ভাই, আমার মা, আমার বাবা এমন কেন? বল না, কোথায় গেলে মুক্তি পাবো? দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। কীর্তি আবারও ডুকরে ওঠে, যেন অসহনীয় এই যন্ত্রণার শেষ নেই কোথাও। আশা বসে থাকতে পারল না, উঠে দাঁড়ালো, কীর্তির পেছনের দিকে গায়ে এলিয়ে উপহাস করতে লাগলো, হায়রে বিপুল, কি নেশা ধরাইলি, নেশা কাটে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, কামালের খোঁজ নেই, ফোনও ধরছে না। আনিসুজ্জামান এখনও উঠতে পারেননি। আশা বাগানে পায়চারি করছে, হঠাৎ দারোয়ান আঙ্কেলের চেঁচামেচি ভেসে আসে। আশা ভ্রুকুঁচকে এগিয়ে যায়, গলা উঁচিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে আঙ্কেল? কাকে বকাঝকা করছেন? বৃদ্ধ বয়সী মতিউর রহমান স্ফীত হেসে জবাব দেন, কাউকে না মা, তুমি ভেতরে যাও। 2 দিন ধরে এই পাগলটা খুব বিরক্ত করতেছে। আশা কৌতূহলী হয়ে বাহিরে আসে, দেখে মতিউর রহমানের হাতে লাঠি দিয়ে একটা পাগলকে তাড়ানোর চেষ্টা করছে, অথচ পাগলটা একদৃষ্টে তাকিয়ে আছে আশার দিকে, মায়া ভরা দুটো চোখ। কেন জানি আশার হৃদয় কেঁপে উঠল। মতিউর রহমান লাঠি তুলে আঘাত করতে যাবে, সহসা চেঁচিয়ে ওঠে আশা, দাঁড়ান আঙ্কেল, ওর হয়তো ক্ষুধা পেয়েছে, আমি বরং কিছু খাবার আনি। বৃদ্ধ মতিউর রহমান এই মেয়েটাকে যতই দেখেছেন ততই অবাক হচ্ছেন। এত সুন্দর হৃদয়ের মেয়ে, অথচ আল্লাহ তাকে মা হবার সুযোগ থেকে বঞ্চিত করেছেন বারবার। 5 মিনিটের মাথায় আশা 1 প্লেট ভাত আর তরকারি নিয়ে দৌড়ে আসে, রাস্তার পাশে পাগলের হাতে দেয়। পাগল লোকটা চোখের সামনে খাবার পেয়ে গোগ্রাসে গিলতে থাকে। আশা আর মতিউর রহমান দাঁড়িয়ে থাকেন কিছুটা দূরে। আশা তাকিয়ে থাকতে থাকতে আফসোস করে, আহারে, লোকটা না জানি কতদিন ভালো করে খেতে পাননি। খাবার শেষ হতেই মেয়েটা পানির বোতল নিয়ে এগিয়ে যায়, বোতল দিতে যাবে এমন সময় খপ করে লোকটা আশার হাত চেপে ধরে। আকস্মিক ঘটনায় চমকে ওঠে আশা, ভয়ে আর্তনাদ বেরিয়ে আসে কণ্ঠনালী থেকে। মতিউর রহমান তড়িৎ গতিতে ছুটে আসেন, লোকটার হাতে অনবরত লাঠি দিয়ে আঘাত করেন তিনি। অথচ আশা লক্ষ্য করল লোকটা কি ভীষণ করুণ চোখে তাকিয়ে আছে জামান ভিলার দিকে। মতিউর রহমানের আঘাতের তোড়ে পাগলের হাত ছুটে যায়।
আশা কয়েক ধাপ দূরে দাঁড়িয়ে লোকটাকে পর্যবেক্ষণ করলো। 1 হাত লম্বা চুলদাড়ি, জট পাকিয়ে নাজেহাল অবস্থা। চেহারার রং বীভৎস রকমের কুৎসিত, গায়ের শার্টটা জীর্ণশীর্ণ, প্যান্টের অবস্থাও ঠিক নেই। কপালে বড় একটা আঘাতের চিহ্ন শুকিয়ে গেছে, যার জন্য আরও ভয়ঙ্কর দেখাচ্ছে তাকে। আশার ঘোর না কাটতেই মতিউর রহমান বলে উঠলেন, ওই তো বড় ভাইজানের গাড়ি আসছে। আশা খেয়াল করে কামালের গাড়ি আসছে, সেও ভিতরে চলে আসে। দিনের পর দিন সময়ের স্রোত মরুবালুকার মতো ছড়ি ছড়ি যাচ্ছে। ভোরের আকাশ এখন কুয়াশার চাদরে ঢাকা পড়ে। শেষ রাতের দিকে কাঁথা ছাড়া শিহরণ জাগে ঘুমন্ত দেহে। আনিসুজ্জামানের অবস্থা অসহনীয় করুণ। 4 দিন হাসপাতালে ভর্তি রাখার পর আজ বাড়ি আনা হয়েছে। ডাক্তাররা হাত তুলে নিয়েছেন। রাহেলা বেগম কাঁদতে কাঁদতে কাহিল। কামাল আশা তাকে প্রতিনিয়ত সান্ত্বনা দিচ্ছে। কামাল কথা বলে দেখবে, প্রয়োজন হলে বিদেশ থেকে ডাক্তার আনা হবে, তবুও সে বাবার কিছুই হতে দেবে না। কিন্তু কথার কথা দিয়ে কি আর জীবন চলে? সেও তো ভালো করেই জানে এই রোগের চিকিৎসা এখনও আবিষ্কার হয়নি। কীর্তির এদিকে কোনো খেয়াল নেই। তার সম্পূর্ণ অস্তিত্ব নেশার দহনে জ্বলছে। মাদকাসক্তির চূড়ান্ত পর্যায়ে সে। এই তো গতকালের ঘটনা। কামাল সবেমাত্র নিজের ঘর থেকে বের হয়েছে। কীর্তিকে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে দাঁড়ায়, তবে কিছু বলতে পারে না। মেয়েটা গুটি গুটি পায়ে এগিয়ে আসে। তার জীর্ণশীর্ণ শাড়ির আঁচল মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। চোখের চাহনি তীব্র আকাঙ্ক্ষা আর নেশার লহরে বোধ। কামালের সামনে এসে মেয়েটা মিথ্যে অবোধ শিশুর মতো আবদার করল, এই ভাই, আমার সবগুলো প্যাকেট শেষ হয়ে গেছে, নিয়ে এনে দে না। তুই ছাড়া আর কেউই দেবে না, তুই এনে দে। কামালের বুকের ভেতর কেঁপে উঠল। এটাই কি তার শাস্তি? যে বোনটা এতগুলো বছর তার সঙ্গে কথা পর্যন্ত বলল না, সেই বোন আজ আবদার করছে, তাও আবার বিষাক্ত ড্রাগসের আবদার। কামাল জবাব দেয় না। কীর্তি কামালের পাঞ্জাবি খামচে ধরে, তারপর ঘাড় বাঁকিয়ে বলতে থাকে, বিশ্বাস কর, নেশা না করলে আমি দমবন্ধ হয়ে মারা যাব। এই পৃথিবীটা সহ্য করতে পারি না, দেই না এনে। আমার এইটুকু সুখও কি তোর সহ্য হবে না? এই ভাই, তোকে ভাই বলছি তো, আমার মাথা যন্ত্রণা হচ্ছে খুব। কীর্তি করুণ সুর কামালের কান ঝাঁঝা করে দিচ্ছে। সে হাতের মোড় শক্ত করে ফেলে, পর মুহূর্তে আবার ঝরঝর করে ভেঙে পড়ে কাঠিন্যতার আস্তরণ। কীর্তি অনবরত বলেই যাচ্ছে, আর বেশি দিন জ্বালাবো না রে, মাত্র কয়েকটা দিন সহ্য কর আমায়, মরে গেলেই তোদের মুক্তি। কেউ আবদার করবে না, অভিশাপ দিবে না। এই ভাই, এনে দে, এই দেখ আমার মাথা ঘোরাচ্ছে। সে কি হাহাকার মেয়েটার কণ্ঠে। কামাল দুহাতে কান চেপে চেঁচিয়ে উঠল, চুপ কর, এনে দেব, এখন দয়া করে চুপ কর। কীর্তি হেসে উঠল, যেমন অবাস্তব আনন্দে শিশুরা হেসে ওঠে। তারপর বলল, সত্যি? একটু বেশি করে আনিস, তুই খুব ভালো ভাই। তুই ভালো। কীর্তি আবছা চোখে বিলাপ করতে করতে ফিরে যায়। আশা আনিসুজ্জামানের ঘরে ছিল। কামালের চিৎকার শুনে বেরিয়ে আসে। উদ্রেক নিয়ে শোধায়, কি হয়েছে, কাকে চুপ করতে বললে? কামাল মুহূর্তে স্বাভাবিক হয়, জবাব দেয়, কই, কাউকে না তো। প্রসঙ্গ এড়িয়ে যেতে বলে, বাবার কি অবস্থা, চলো দেখি। রাহেলা বেগম আনিসুজ্জামানের পাশেই বসা, অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে দূরে কোথাও। এই আনিসুজ্জামানের জন্য তিনি পরিবার ছেড়েছেন, বাবার আত্মহত্যার কারণ হয়েছেন। সবাইকে ছেড়ে আনিসুজ্জামানকে বেছে নেওয়া রাহেলা বেগম স্বামীর জন্য সন্তানদের কষ্টে চুপ থেকেছেন। বড় মেয়ের মৃত্যুর পরও যাকে ছাড়তে পারেনি, সেই আনিসুজ্জামানের কষ্ট কিভাবে সহ্য করবেন তিনি? বুকের ভিতর চুরমার হয়ে যাচ্ছে তার। ঠোঁট উল্টে আফসোস করছেন ক্ষণে ক্ষণে। এটাই মনে হয় সেই অভিশাপ যা কীর্তি দিয়েছিল। সন্ধ্যা নামার একটু আগে আশা 1 প্লেট খাবার নিয়ে বাহিরে আসে। গেটের কাছ থেকে মতিউর রহমানের রুষ্ট কণ্ঠ ভেসে আসে, যা সর এখান থেকে, হুশ হই, যা কইলাম। আশা এগিয়ে আসে। মতিউর রহমান সেই পাগলটাকে লাঠি দিয়ে তাড়ানোর চেষ্টা করছে। মেয়েটা তেতে উঠল, আহ আঙ্কেল, ওকে মারতে নিষেধ করেছি না। আশাকে দেখে ভদ্রলোক থামলেন, মলিন একটা হাসি দিয়ে বললেন, না মানে মা, আমি তো মারতে চাইনি, দেয়াল টপকে ভিতরে ঢুকতে চাইতেছিল, তাই প্রতিদিন রাতে ভেতরে ঢুকতে চাই। আশা পাগলটার দিকে এক নজর তাকিয়ে বলল, হয়তো ক্ষুধা লাগে তাই। জানেনই তো, ও বলতে পারে না। এইবার ভিতরে ঢুকতে চাইলে দোকান থেকে কিছু কিনে দেবেন। আশা লোকটার সামনে ভাতের প্লেট এগিয়ে দেয়। সে গোগ্রাসে খাওয়া শুরু করলে মতিউর রহমান আশাকে উদ্দেশ্য করে বলেন, তুমি কিন্তু খুব ভালো মা, এই বাড়ির কেউই তোমার মতো না। আশা স্বাভাবিক গলায় বলল, ওকে আর কখনো মারবেন না, আল্লাহ নারাজ হবেন। তিনি হয়তো লোকটাকে এখানে পাঠিয়েছেন। এমন লোকের দুয়া বদদুয়া নিমেষে আরশে পৌঁছে যায়।
মতিউর রহমান ঘাড় নাড়িয়ে সায় দিলেন। লোকটার খাওয়া শেষ। আশা প্লেট টান দিতেই সে কেমন জানি বিচলিত হয়ে উঠল। কি যেন বলতে হবে অথচ সে বলতে পারে না। আশা কিঞ্চিত চমকে ওঠে। লোকটা উন্মাদের মতো নিজের শরীরেই কিছু খুঁজতে লাগে। এমন সময় বাড়ির ভেতর থেকে কামালের ডাক ভেসে আসে, আশা, তাড়াতাড়ি এসো, বাবা কেমন করছে? আশা দ্রুত পায়ে হাঁটা ধরতেই পেছন থেকে একটা নোংরা কাগজের গোলাকার বল এসে পড়ে তার পায়ের কাছে। আশা পেছনে তাকাতেই দেখতে পায় পাগলটা অসহায় চোখে তাকিয়ে আছে তার দিকে। কামাল আবারও তাড়া দেয়, কোথায় তুমি, তাড়াতাড়ি এসো। আশা খেই হারায়। কাগজের বলটা তুলে নিয়ে দৌড় দেয় ভেতরের দিকে। পেছন থেকে পাগলটা চিৎকার করে বলে ওঠে, আমি বিপুল, আমার বৃষ্টিবালাকে ফিরিয়ে দাও। কিন্তু গলা চিরে শুধু আ আ শব্দই বের হয়। বৃদ্ধ মতিউর রহমান আবারও পাগলটার উপর খেপে উঠলেন। পায়ের গিরা বরাবর লাঠির আঘাত করে চিবিয়ে উঠলেন, চুপ কর শালা পাগলের বাচ্চা। মিটমিটে নিয়ন আলোয় ঝলমল করছে রাতের নগরী। মেইন রোড থেকে কিছুটা ভেতরের দিকে জামান ভিলা। বাড়ির সামনেই সরু পথ। পথের ওই পাশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের নিচেই বসে আছে বিপুল। আহত দেহ, পাগলের বেশ। নির্লিপ্ত চাহনি দুটো কোথায় যেন হারিয়ে গেছে। ঝলসানো ঠোঁটের বিপুল আর এই বিপুল যেন আকাশ পাতাল পার্থক্য। একটু পরপর খুকখুকে কাশের তোড়ে কেঁপে ওঠে শরীর। শিরশিরে স্রোতে শীতের কুয়াশা চুইয়ে চুয়ে পড়ছে। জামানভেলার ভেতরের অবস্থা বিমর্ষ। 2-3 গাড়ি ডাক্তার এনেও কাজ হচ্ছে না। আনিসুজ্জামান নিঃশ্বাস নিতে পারছেন না। পানি ছাড়া মাছের মতো ছটফট করছেন বাঁচার তাগিদে, অথচ মানুষ মৃত্যুর কাছে বড়ই অসহায়। রাহেলা বেগম আঁচলে মুখ গুজে অশ্রু বিসর্জন দিচ্ছেন। লোকটা কাশতে কাশতে কণ্ঠ রোধ হয়। অক্সিজেন মাস্ক, বেশ কিছু টেস্ট, কিছু ঔষধ দিয়ে ডাক্তাররা বিদায় হন। রাহেলা বেগম স্বামীর পাশে বসেন। কামাল আর আশা খাটের পায়ের দিকে দাঁড়ানো। কারো মনে শান্তি নেই। সব দিকে যেন মৃত্যু মৃত্যু ঘ্রাণ। কামাল ঘর থেকে বেরিয়ে যায়। রাহেলা বেগম স্বামীর হাতের ওপর হাত রাখেন। বয়সের ভারে কুঁচকে যাওয়া চামড়া, তবুও যেন বিরক্তি নেই। এই শ্রীহীন দেহেই তার শান্তি। শম্পা খাতুন রান্না তুলে দেয়। কেন জানি সে একবারও অসুস্থ আনিসুজ্জামানের ঘরে আসেনি, আসতে চায়ও না। রাহেলা বেগম আবারও ফুপিয়ে উঠলেন। আশা ঠায় দাঁড়িয়ে থাকে। সহসা আনিসুজ্জামানের ক্ষীণস্বর ভেসে আসে। রাহেলা বেগম বিচলিত হয়ে স্বামীর কানের কাছে মুখ নিলেন। দিশা হারিয়ে বলতে লাগলেন, কি হচ্ছে তোমার বলো, কি চাই, কি লাগবে বলো। আনিসুজ্জামানের চোখ বন্ধ। অনেক কষ্টে একটি শব্দ উচ্চারণ করলেন, কীর্তি, কীর্তি। রাহেলা বেগম হন্তদন্ত হয়ে ছুটলেন, কীর্তি কোথায়? কীর্তি, আমি এখনই নিয়ে আসছি। আশা আশ্চর্য হলো। রাহেলা বেগমের পেছনে পেছনে সেও কীর্তির ঘর পর্যন্ত যায়। সম্পূর্ণ ঘর অন্ধকার আর বোটকা গন্ধে বিষাক্ত হয়ে উঠেছে। তিনি উদ্ভ্রান্তের মতো লাইটের সুইচ অন করে। কীর্তি এলোমেলো অবস্থায় খাটের ওপর শোয়া। রাহেলা বেগম এগিয়ে গেলেন, কিন্তু মেয়েটার তো হুঁশ নেই। তবুও তিনি আহত গলায় ডাকলেন, কীর্তি ওঠ মা, তোর বাবা তোকে দেখতে চাইছে, উঠবি না কীর্তি? রাহেলা বেগম ডুকরে উঠলেন। অজস্র কান্নার দলা পাকিয়ে কণ্ঠ রোধ করেছে তার। আশা দরজার কাছে দাঁড়ানো। তাকে উদ্দেশ্য করে বললেন, আশা, কীর্তিকে উঠতে বলো না। এই কীর্তি, উঠ রে। আশা এগিয়ে এসে রাহেলা বেগমকে ধরল। ততক্ষণে তিনি যেন উন্মাদ হয়ে গেছেন। আশা সান্ত্বনা দেয়, মা একটু শান্ত হন, আমি কীর্তিকে ডাকছি, আপনি বাবার কাছে যান। রাহেলা বেগম চলে গেলেন। আশা কীর্তির মাথায় হাত রেখে বিড়বিড় করে, আমি তোকে ডাকবো না কীর্তি। বাস্তবে না হয় স্বপ্নেই তোর আর বিপুল ভাইয়ের সংসারটা হোক, তবুও তুই সুখী হ। আশা কাঁথাটা কোমর পর্যন্ত জড়িয়ে দেয়। তারপর লাইট অফ করে কীর্তির রুম ত্যাগ করে। একমাত্র শম্পা খাতুন ছাড়া কেউই রাতে খাওয়া দাওয়া করলেন না। কামাল বাহিরে গিয়েছিল, রাত করে ফিরে এসেছে। আশা খাটের উপর হাঁটু ভাঁজ করে বসে আছে। একটু পরপর রাহেলা বেগমের হা হুতাশ ভেসে আসছে। পাঞ্জাবি খুলতে খুলতে কামাল একটা কথা বলল, সেই তো তুমি এলে, তবে বড্ড দেরি করে। রাতের আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। ঘন কুহেলিকার বুক চিরে রূপালি আলোর ঝিলিক যেন স্বর্গীয় আবেশ তৈরি করেছে। ল্যাম্পপোস্টের মিটমিটে আলোর নিচে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে বিপুল। পরিত্যক্ত অঞ্চলের জীর্ণ বিলবোর্ডটা গায়ে জড়ানো। শেষ রাতের আগের মুহূর্তে গাঢ় অন্ধকার আর থমথমে পরিবেশে বুক চিরে রাহেলা বেগমের গগনবিদারী আর্তনাদে ঘুমন্ত জামানভেলা কেঁপে উঠল। শুভ্র চন্দ্রমা কাদম্বিনীর কোলে মুখ লুকিয়েছে। কোচকোচে কালো তিমির ভেদ করে রাহেলা বেগমের আর্তনাদ নিশীথ আধারের বুক কাঁপিয়ে তোলে। কামালার আশা তড়িৎ গতিতে ছুটে আসে আনিসুজ্জামানের রুমের সামনে। শম্পা খাতুনও আতঙ্কে নীল হয়ে গেছেন, হাত পা কাঁপছে তার। ঘরের দরজা খোলা। কামাল ভেতরে প্রবেশ করে।
লাইট জ্বলছে, বেডের পাশেই অক্সিজেন সিলিন্ডার। মাস্কটা তখনও আনিসুজ্জামানের মুখে। ধীর গতিতে অক্সিজেন প্রবাহ হচ্ছে, অথচ লোকটার চোখ দুটো খোলা, নড়াচড়া নেই। বিকেলের মতো অস্বস্তি, ছটফটানি, চিৎকার কিছুই নেই। রাহেলা বেগম স্বামীর বুকে মাথা রেখে কাঁদছেন। সহসা কামালের হৃদস্পন্দন থমকে যায়, কেঁপে ওঠে সম্পূর্ণ শরীর। একটা মানুষ এত সহজে, এত তাড়াতাড়ি কিভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে পারে? চোখের পাতা ভারী হয়ে যায় তার, ঝাপসা হয়ে আসে পৃথিবী। ধীরে ধীরে এগিয়ে আসে কামাল, আস্তে করে ডাক দেয়, বাবা। সাড়া নেই। কামাল আনিসুজ্জামানের পায়ে হাত দিয়ে নাড়া দেয়, আবারও ডাকে, বাবা। আমি তো ডাক্তারের সঙ্গে কথা বলেছি, বিদেশ থেকে ডাক্তার আসবে, বাবা। রাহেলা বেগম ছেলেকে দেখে হামলে পড়লেন। বুক ফাটা হাহাকারে গম গম করে উঠল জামান ভিলা। শম্পা খাতুন দরজার বাহিরে দাঁড়িয়ে আছেন। রাহেলা বেগমের জন্য হয়তো তার বুকটাও পড়ছে। আশা কামালের পাশে আসে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, শান্ত হও, তুমি ভেঙে পড়লে মাকে কে সামলাবে? শক্ত হতে হবে কামাল, ধৈর্য ধরো। কামাল বাবার চোখ দুটো বন্ধ করে দেয়। মতিউর রহমান খবর পেয়ে ছুটে আসেন। ফোনের পর ফোন করা হলো। ঘণ্টাখানেকের মধ্যেই লোকে লোকারণ্য হলো সম্পূর্ণ বাড়ি। সদ্য স্বামীহারা রমণীর করুণ বিলাপে ঢাকা পড়ল ফজরের আজান। মসজিদে মসজিদে শুরু হলো এলান। আশা এক ফাঁকে গিয়ে দেখে এসেছে কীর্তি এখনো মরার মতো ঘুমাচ্ছে। আচ্ছা, মেয়েটা কি আজও উঠবে না? শত হলেও তো লোকটা তাকে জন্ম দিয়েছে। শেষবারের মতো কি মুখটা দেখবে না? নীলুফা বেগম এসেছেন। রাহেলার দুই ভাই রয়েছে, তারাও উপস্থিত। এত বছর মুখ ফিরিয়ে রাখা বৃদ্ধা মাও কিসের টানে যেন ছুটে এসেছেন। হায়রে জীবন! মানুষ সবাই মানুষ চিনে মানুষ হারানোর পর। মেয়ের জন্য বাবা আত্মহত্যা করল, সেই অভিমানে মুখ ফিরিয়ে নেওয়া মাও আজ ফিরে এসেছে। কিন্তু কীর্তি, সে কি আসবে না? কামাল ভিড় ঠেলে মায়ের কাছে গেল। তিনি গিয়ে যদি কীর্তিকে নিয়ে আসতে পারেন। কিন্তু রাহেলা বেগমকে সামলাতে গিয়েই হিমশিম খেয়ে যায় কামাল। আশা এগিয়ে আসে। রাহেলার বৃদ্ধা মাও এগিয়ে এলেন। কীর্তির ঘরটা এখনও অন্ধকার, তবে জানালা খোলা। কে জানে, মেয়েটা হয়তো উঠেছিল কখনো, নীরবেই অশ্রু বিসর্জন দিয়ে আবার ঘুমিয়েছে। সবাই রাহেলাকে নিয়ে কীর্তির ঘরে প্রবেশ করলেন। ঘুমন্ত মেয়েকে দেখে মায়ের কলিজা মোচড় দিয়ে ওঠে। কথার তোর আটকে আসে কণ্ঠে। কণ্ঠনালীটা যেন আজ জ্বলছে তার। রাহেলা বেগম চিৎকার করে কেঁদে উঠলেন, কীর্তি রে, তুই উঠবি না? তোর বাবা সবাইকে ছেড়ে চলে গেছেন রে, একটাবার তুই মানুষটাকে দেখে আয়। রাহেলা বেগম খাটের উপর উঠে মেয়ের ঘুম ভাঙানোর চেষ্টা করলেন। একবার ডাক দিলেন, আরেকবার নিজেই নিজের বুক চাপড়ালেন। কত অভিযোগ, কত অভিমান, তীব্র ক্লেদ যেন শ্বাসরোধ করেছে তার। কিন্তু ঘুমের বড়ি তো মানুষের সঙ্গে বেইমানি করে না। কীর্তি প্রশান্তির ঘুমে আচ্ছন্ন। আশা এগিয়ে এলো, মৃদু স্বরে ডাকতে লাগলো বান্ধবীকে, কীর্তি, এই কীর্তি। কামালও ডাকে। কি মনোরম সেই দৃশ্য! অভিযোগের পাল্লা বড্ড ভারী। এই বাড়ির কেউই তো মেয়েটাকে জন্তু জানোয়ার ছাড়া কখনো মানুষ মনে করেনি। তবে আজ এত সমাদর কেন? এটাই কি তবে অভাগী মেয়েটার সুদিন? প্রচণ্ড বিরক্তি নিয়ে অভিমানী মেয়েটা চোখ মিটমিট করে তাকায়। রাহেলা বেগম তীরের বেগে কীর্তিকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। মুহূর্তে হাউমাউ করে কেঁদে উঠলেন। কান্নার শব্দে দম বন্ধ হয়ে এলো মেয়েটার। আশা রাহেলাকে সরিয়ে আনে। তখনও তিনি বিলাপ করতে করতে বলছেন, তোর বাবা মরে গেছে কীর্তি, তুই একটাবার লোকটার সামনে গেলি না? কীর্তি ভ্রু কোঁচকায়। তন্দ্রা যেন ঘাড়ের উপর থেকে চেপে ধরেছে। সম্মুখে সব অস্পষ্ট, তবুও জিজ্ঞাসা করল সে, কে মারা গেছে? কামাল আহত গলায় জবাব দেয়, আমাদের বাবা মারা গেছে কীর্তি। মেয়েটা কয়েক সেকেন্ডের জন্য থম মেরে থাকে। কঠিন হৃদয়টা গড়ল কিনা কে জানে। তারপর গলায় আফসোসের সুর এনে বলল, আহারে, শুনেছি লোকটা নাকি অনেক ভালো ছিল, দান খয়রাত করত। আল্লাহ উনার পরিবারকে শান্তি দিক। অস্বাভাবিক মাতাল জড়ানো কণ্ঠ তার। মেয়েটা আবারও ধূপ করে আছড়ে পড়ল বালিশের উপর। পরক্ষণে খুকে কাশির সাথে বলল, সবাইকে মরতে হবে। একটু আগেই 4টে ট্যাবলেট নিয়েছি, বেশিক্ষণ বসেও থাকতে পারি না। আমার হাত পা বেঁধে কাঠের চেয়ার দিয়ে মেরেছিল ওরা। এখনও খুব ব্যথা হয়, একটু শান্তি দাও আমায়। আমার বিপুলকে এনে দাও কেউ। বৃষ্টিবালা, বৃষ্টিবালা, আমি নাকি বৃষ্টিবালা। শেষের কথাগুলো বলতে বলতেই মেয়েটা গভীর নিদ্রায় তলিয়ে গেল। চাপা কষ্ট বুকে চেপেই সবাই রুম ত্যাগ করলেন। দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা এলেন মরহুম আনিসুজ্জামানের প্রতি সম্মান প্রদর্শনের হেতু। ধর্মীয় বিধান মেনে বাদ আসর তাকে পারিবারিক গোরস্থানে বড় মেয়ের পাশে সমাহিত করা হলো। ছোট মেয়ের সুযোগ শেষ, এবার বড় মেয়ের সঙ্গে মান অভিমানের পালা। সন্ধ্যা নেমেছে শহর জুড়ে। আনিসুজ্জামানের লাশ নিয়ে যাওয়ার সময়
রাহেলা বেগম জ্ঞান হারান। ডাক্তার স্যালাইন ঔষধ দিয়ে গেছেন। এখন তিনি ঘুমাচ্ছেন। ড্রয়িং রুমের কামাল তার মামাদের সঙ্গে আলোচনা করছে। শম্পা খাতুন রান্না তুলে দিয়েছে। আজ অনেক রান্না করতে হবে। আত্মীয় স্বজন যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা আগামীকাল ফিরবেন। কীর্তি মাতাল পায়ে দরজার কাছে এসে দাঁড়ায়। মাথাটা কেমন জানি ঘুরছে। হয়তো তার সময়ও শেষের দিকে। দেয়াল ধরে ধরে নিচে নামবে, সহসা পরিচিত সুর ভেসে আসে। বহু বছর পর সেই চিরচেনা মন খারাপের সুর হৃদয়টা নাড়িয়ে তুলল কীর্তির। তৈরি হলো অবিশ্বাস্য অনুভূতি। কীর্তি ছাদের দিকে পা বাড়ায়। উপর থেকে উদাসীন কণ্ঠ ভেসে আসছে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়াতরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। কি দরদ মাখা কণ্ঠ তার! কীর্তির চোখের সামনে ভেসে ওঠে সেই দিনগুলো। সেগুলো কি আদৌ কখনো ছিল তার জীবনে, নাকি খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছিল সে? পায়ের গতি বৃদ্ধি পায়। দেয়াল ধরে এলোমেলো পা জোড়া সিঁড়িঘরের দরজা খুলতেই থমকে যায়। চিকচিক করে ওঠে তৃষ্ণার্ত চোখ দুটো। ইটের রেলিংয়ের ওপর বসে আছে আশা। কোলের ওপর কীর্তির সাধের সেই গিটারটা। মেয়েটা কি সুন্দর করে গাইছে। নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাব চিরদিনে সেই আমি। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। সন্ধ্যার মৃদু বাতাসে মেয়েটার খোলা চুল উঠছে। কীর্তি স্তব্ধ হয়ে দেখে। গান শেষ হতেই সে দৌড়ে আসে। আশার পাশে এসে দাঁড়ায়। মেয়েটার গায়ের সঙ্গে তার গা ঘষা খাচ্ছে। আশা গিটার নামিয়ে রাখে, ঠোঁটের কোণে অমায়িক হাসি নিয়ে বলে, সবসময় বই নিয়ে থাকতাম বলে খোটা দিতি না? আমারও কিন্তু শখ আহ্লাদ ছিল, কিন্তু পরিবারের কথা চিন্তা করে সেগুলো বিসর্জন দিয়েছি। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অতঃপর আবার বলতে লাগলো, শুধু তোর একার নয়, আমারও জীবনের সেরা সময় কেটেছে গার্লস হোস্টেলের ওই ঘরটায়। শিউলি বিদেশে গেছে, বড় কোম্পানিতে চাকরি করে। তৃষাও স্বামী সন্তান নিয়ে সংসার করছে। 2 মাস আগেই আরেকটা বেবি হয়েছে ওর। যেতে বলেছিল আমায়, কিন্তু যায়নি। যাসনি কেন? আশা চমকে ওঠে। কীর্তি স্বাভাবিক গলায় তার সঙ্গে কথা বলছে। কয়েক সেকেন্ডে বিস্ময় কাটিয়ে জবাব দেয়, ওর শাশুড়ির মনে হয় যে সকল মেয়েদের বাচ্চা নষ্ট হয়ে যায় তারা সবাই অলক্ষী। শুভ অনুষ্ঠানে তাদের উপস্থিতি না হওয়া ভালো, সেই হিসেবে আমিও তো। আশার চোখ ভিজে আসে, কেঁপে ওঠে কণ্ঠনালী। তবুও নিজেকে সামলায়, প্রসঙ্গ ঘুরিয়ে বলে, তোর ক্ষুধা লেগেছে না? আমি কিছু খাবার নিয়ে আসি। লাগবে না, নিষ্প্রিয় সুরে বলল। আশা যাওয়ার জন্য উদ্যত হলেও থেমে গেল। নরম সুরে বলল, এভাবে আর কতদিন কীর্তি? 4 বছর পেরিয়ে 5 বছর হতে চলল। তুই আর টিনেজার নেই। এবার অন্তত নিজের যত্ন নে। কীর্তির মুখে তার ছেলের হাসি প্রশস্ত হয়। উপহাস করে জবাব দেয় সে, সবেমাত্র উড়ার স্বপ্ন দেখেছিলাম, হঠাৎ একটা বিষাক্ত তীর এসে গেঁথে গেল বুকে। কত করে নিজেকে বোঝালাম একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু যখন শুনলাম আমাকে ভালোবেসে লোকটা নিঃস্ব, নিজেকে ধরে রাখতে পারলাম না। এদিকে দিন যাচ্ছে না, অথচ বছরের পর বছর নাকি পেরিয়ে গেছে। কয়েক মুহূর্ত থেমে আবার বলল, জানিস, আমার বিপুল সব কিছু জানতো, এখন আমিও সব কিছু জানি। কীর্তির কণ্ঠ রহস্যময় শোনায়। আশা সরু চোখে জিজ্ঞাসা করে, কি জানিস তুই? কীর্তি উল্টো দিকে মুখ ফিরিয়ে জবাব দেয়, এই যে অল্প কিছুদিনের মধ্যে বেচাকেনা চুকিয়ে দিয়ে লেনাদেনাও মিটিয়ে দেব, আমার আনাগোনাও বন্ধ হয়ে যাবে। কীর্তি বেসামাল কথাগুলো কেন জানি আশার হৃদয় নাড়িয়ে তুলল। কোথায় থেকে একটা চিনচিনে ব্যথা এসে গেঁথে যায় বক্ষপিঞ্জরে। সত্যি সত্যিই মানুষ ভাগের আগে ছুটতে পারে নাকি? উত্তর জানা নেই আশার। সে গিটারটা রেখে বলল, তোর জন্য কিছু খাবার নিয়ে আসি। আশা সিঁড়ির কাছে যেতেই কীর্তি বলে ওঠে, আমি যদি তোর মেয়ে হতাম তাহলে তুই কি করতি? আশা থামে, যেন শুনতে পায়নি এমন ভঙ্গিতে পিছনে ঘুরে জিজ্ঞাসা করে, কি বললি? কিছু না, মলিন মুখে উত্তর দেয় কীর্তি। আশা নিচে নামতে নামতে বিড়বিড় করে, তুই যদি আমার মেয়ে হয়ে আসতি তাহলে আমি সর্বপ্রথম বিপুল ভাইকে খুঁজে তোদের দেখা করিয়ে দিতাম। তোদের জীবনটা নিজের হাতে গুছিয়ে দিতাম। অন্ধকার গাঢ় হচ্ছে। নিয়ন রোশনায় জ্বলজ্বল করছে রাতের নগরী। শীতের বাতাসে ঈষৎ কেঁপে ওঠে কীর্তির দেহ। মেয়েটা তার গিটার তুলে গান ধরল, তুমি অনেক বেশি চালাক, ফাঁকি সব বাকি থাক, আর কোনো ব্যথা হবে না, আমি হলে দুর্নীতি, তুমি হলে রাজনীতি, এমন তো প্রথা হবে না, কূটনীতি খেলা হবে, লাজ হলে কাজ হবে,
মেজাজ দেখতে যেও না। ধুম করে গুম করে দেব, কোনো নালিশ কাজে দেবে না। চুপ করে রূপ ধরে নেবার এই বাজে স্বভাব যাবে না। শীতল বাতাসে মেয়েটার শাড়ির আঁচল উড়ছে। নাশিদ দাঁড়িয়ে আছে রাস্তার পাশেই। বড় বড় দালান কোঠা দ্বারা আচ্ছাদিত নগরীর অতি ক্ষুদ্র একটি প্রাণী সে। গতকাল রাতে বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছে। অগত্যা একটি চাকরির জন্য সার্টিফিকেটের ফাইল নিয়ে দৌড়াদৌড়ি শুরু। আজ একটা ইন্টারভিউ রয়েছে। আগের তুলনায় দাড়িগুলো একটু বেড়েছে। এছাড়া 4 বছরে চেহারায় আমূল কোনো পরিবর্তন ঘটেনি। পরনে ফর্মাল শার্ট, প্যান্ট, কোট, টাই, হাতে ফাইল। চুলগুলো সুন্দর করে আঁচড়ানো। ব্যস্ত ভঙ্গিতে ঘড়ি দেখার সময় পাশে কারো উপস্থিতি টের পায় সে। ঘড়ির কাঁটায় তখন 11টা। কুয়াশার আস্তরণ ভেদ করে সূর্যের আলো ছুঁয়েছে মাটি। অভ্যাসবশত একবার ঘাড় ঘোরাতেই চমকে ওঠে নাশিদ। আশ্চর্যান্বিত হয় নয়নজোড়া। তার পাশেই দাঁড়িয়ে আছে নবনী। মেয়েটার সিল্কি চুলগুলো কোমর ছাড়িয়ে গেছে। পোশাকের উপর লেডিস জ্যাকেট, জ্যাকেটের চেন খোলা। চোখ মুখ শুকিয়ে গেছে অনেকটা। নাশিদের ঘোর কাটে না। হঠাৎ দেখা হবে ভাবিনি। নবনীর নরম সুর ভেসে আসে। নাশিদ ঘোর কাটিয়ে স্বাভাবিক হয়। ঘাড় ঘুরিয়ে নেয় রমণীর দিক থেকে। কিছু বলতে যাবে দৈবাৎ অস্বস্তি গ্রাস করে নেয় সমস্ত দেহ। তবুও ছেলেটা বলল, আমিও ভাবিনি। জড়তা মেশানো কণ্ঠ। কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, একটা অফিসে ইন্টারভিউ রয়েছে। এখনও 1 ঘন্টা বাকি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখছি। কীর্তিও ঘাড় ঘুরিয়ে নেয়। আশ্চর্য গলায় জিজ্ঞাসা করে, আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন? আপনার চাকরির কি প্রয়োজন? নাশিদের ঠোঁটে হাসি ফুটে ওঠে। অনেকটা উপহাসের হাসি দিয়ে জবাব দেয় সে, গতকাল রাতে বাবার সঙ্গে ঝগড়া হয়েছে। সারাক্ষণ কানের কাছে বিয়ে করো ঘ্যানঘ্যানানি ভালো লাগে না, তাই বাড়ি ছেড়ে চলে এসেছি। নবনী বিমূঢ় হয়। সে ভেবেছিল চূড়ান্ত প্রত্যাখ্যানের পর হয়তো ছেলেটা অন্যত্র বিয়ে করে নিয়েছে, কিন্তু এখন তো সে বিস্ময়াভিভূত। নাশিদ মেয়েটার দিকে না তাকিয়ে জিজ্ঞাসা করে, আপনি এখানে কি মনে করে? এদিক দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ আপনাকে দেখে থামলাম। নাশিদ মৃদুস্বরে হাসে। নবনী বুঝতে পারে না, ছেলেটা নিজস্ব ভঙ্গিতে বলতে থাকে, কি অদ্ভুত তাই না? আপনি আমাকে দেখে থামলেন, আর আমি আপনার মাঝেই থমকে গেছি। নবনী মাথা নিচু করে কিছুক্ষণের নীরবতা ভেঙে পুনরায় জিজ্ঞাসা করে, আপনি থাকছেন কোথায়? এখন একটা বন্ধুর কাছে আছি। চাকরি হয়ে গেলেই বাসা নেব। আপনার বাবা মায়ের কথা চিন্তা করা উচিত। এই চাকরিটা হলেই গিয়ে মাকে দেখে আসব। এমনি তো আমার থাকা না থাকায় বাবার মধ্যে খুব একটা প্রভাব পড়বে না। তার ছোট ছেলে আছে তো। নবনী কথা বাড়ল না। একটা নিঃশ্বাস ফেলে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। যেতে যেতে বলল, আপনি চাইলে আমার বাড়িতে থাকতে পারেন। পুরো বাড়িটা ফাঁকাই থাকে সব সময়। নাশিদ একটু উচ্চস্বরে বলে ওঠে, তা হয় না। নবনী থামে, ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কেন হয় না? আখিদয় সরু হয়ে এসেছে। নাশিদ নবনীর চোখের দিকে তাকিয়ে জবাব দেয়, সবাই বাজে নজরে দেখবে। আপনাকে এই সমাজ খারাপ বলুক তা কখনোই চাই না। রমণী ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে বলে, আপনি এখনও সমাজ মানেন? ঘুরে আবার হাঁটা শুরু করে। তারপর স্বভাবসুলভ কণ্ঠে বলে, তাহলে এমন কিছু করুন যেন সমাজের মুখ বন্ধ হয়ে যায়। নাশিদ কি বুঝলো কে জানে। তবে নবনী গাড়িতে ওঠার আগেই সে কয়েক ধাপ দৌড়ে এলো। স্ফীত কণ্ঠে শোধালো, আপনি এখনও বিপুল ভাইকে ভালোবাসেন তাই না? নবনী থমকায়, তবে সেকেন্ডের ব্যবধানে ঠোঁটের হাসি প্রশস্ত করে। চোখ মুখ যেন একসাথে হেসে ওঠে তার। নাশিদ বিস্মিত। নবনীর পক্ষ থেকে জবাব আসে না। ডিসেম্বরের প্রায় শেষ দিকে। 2 দিন ধরে হুটহাট আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছে। বাংলাদেশের মতো ঋতুবৈচিত্র্য দেশে এগুলো খুবই স্বাভাবিক। আনিসুজ্জামানের মৃত্যুর পর বেশ কিছুদিন কেটে গেছে। রাহেলা বেগম এখনও মাঝে মধ্যে ডুকরে ওঠেন। জীবনের এতগুলো বছর লোকটার সঙ্গে সংসার করার পরও যেন পাগলামি কমছে না। জামান ভিলার বাহিরে দাঁড়িয়ে থাকা পাগলটা এখনও ল্যাম্পপোস্টের নিচে অপেক্ষিত, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা মেলে না। বিপুল কি জানে তার বৃষ্টিবালা অভিমানের 4 দেয়ালে নিজেকে বন্দি করেছে? মতিউর রহমান ভালো মানুষ নন। গতকাল রাতে যখন বিপুল ঘুমাচ্ছিল, তখন তিনি 1 বালতি ঠান্ডা পানি এনে তার উপরে ঢেলে দেন। বৃষ্টির ফোঁটার মতো আকাশ থেকে কুয়াশা পড়ছিল। সেই হাড়হিম করা শীতের মধ্যে ঠান্ডা পানির ঝাপটায় কেঁপে ওঠে বিপুল। হাত পা অবশ হয়ে যায় ক্রমশ। তবুও জায়গা ত্যাগ করল না সে। আশায় বুক বেঁধে দাঁড়িয়ে থাকা প্রেমিক পুরুষ, যদি প্রেয়সীর দেখা মেলে। আনিসুজ্জামান মরার পরের দিন রাতে আশা বিপুলকে একটি পুরনো কম্বল দেয় গায়ে দেওয়ার জন্য। 2 দিন পর মতিউর রহমান সেই কম্বলটা কেড়ে নিয়ে জ্বালিয়ে দেয়। পাগল লোকটাকে কষ্ট দিয়ে মতিউর রহমান কি পৈশাচিক আনন্দ পান তা কেউ জানে না। সময় গড়াচ্ছে। কামাল নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে,
কীর্তি ঘর থেকে খুব একটা বের হয় না। আশা এবার হাল ছেড়ে দিতে শুরু করেছে। এভাবে কি জীবন চলে? শম্পা খাতুন নিয়ম করে কীর্তির খাবার রুমে দিয়ে আসে। কখনো কখনো খায়, কখনো খায় না। কামাল সময় করে নেশা জাতীয় দ্রব্যগুলো এনে দেয়। মেয়েটা এমনিতেও হয়তো আর বেশি দিন বাঁচবে না। রাত তখন প্রায় 12:30। শীতের রাতে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। কুয়াশা ছেড়ে ছুটে আসা আবছা আলোয় পৃথিবীর যেন মায়াপুরী। আধারের নৈশব্দ হিম করে তুলেছে ধরনীর শিরা উপশিরা। বাড়ির গেটের পাশেই ছোট্ট একটি ঘরে মতিউর রহমান থাকেন। কনকনে শীতের রাত হওয়ায় দরজা জানালা বন্ধ করে তিনি ঘুমাচ্ছেন। বিপুল মেন রোড থেকে জামান ভিলার দিকে সরু পথে পা বাড়িয়েছে। কনকনে ঠান্ডার মধ্যে ছেলেটার গায়ে ছেঁড়া একটি মাত্র শার্ট, ধুলোবালিতে ম্লান প্যান্ট, চুলদাড়ি অবস্থা জট পাকিয়ে নাজেহাল। ঘাড়ের উপর দিয়ে নোংরা একটি বস্তা জড়ানো। ক্লান্ত পা দুটো যেন আর চলছে না। পেটের ক্ষুধার আগুন, নয়নে অতৃপ্ত তৃষ্ণা। কি অসহায় সেই চোখ দুটো, যেন হাজার বছরের অভিযোগ জমা হয়েছে। ছোট্ট এই জীবনে প্রাপ্তির খাতাটা মেলে ধরলে কেমন হয়? অল্প বয়সে বাবা মারা গেলেন, চাচাদের দ্বারা প্রতারিত, নিজ প্রচেষ্টায় পড়াশোনা, তারপর একা পিঠে সংসারের ভর বহন। তবুও অভিযোগ ছিল না ছেলেটার। জীবনের প্রতিটি ক্ষেত্রই জন্য অতি স্বাভাবিক এবং পূর্বদর্শিত। তারপর এলো সেই বর্ষার বিষণ্ণ বিকেল। ছেলেটা সুপার মার্কেট থেকে বের হতেই চোখ আটকায় খোলা চুলের শ্যামবর্ণে। মেয়েটার ডাগর চোখের তীক্ষ্ণ প্রহার, ঠোঁটের পাশে তিল ছেলেটাকে সেদিনই ক্ষত বিক্ষত করেছে। অথচ গুণাক্ষরেও কেউ টের পায়নি। অভিযোগ তো থাকবেই। এই সুবিশাল পৃথিবীর নামহীন কোনো এক নদীর পাড়ে ছোট্ট একটি বাড়ি যদি তাদের নামে হতো, তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? উম্মাদ বিপুল তার প্রেয়সীর বাড়ির দিকে এগিয়ে আসছে। ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট হয় রাস্তার পাশে ব্রাঞ্চের নিচে মুখ গুজে ঘুমিয়ে আছে একটি কুকুরছানা। শুনশান এই নীরবতায় যেন সর্বোচ্চ ধ্বংসের পূর্বাভাস। হঠাৎ পেছন থেকে একটা তীব্র আলোর রোশনি এসে পড়ে বিপুলের উপর। ছেলেটা পেছনে তাকাতেই ঝড়ের বেগে নিয়ন্ত্রণহীন 4 চাকার বিলাসবহুল গাড়িটি ধাক্কা মারে তাকে। প্রচণ্ড আঘাতে জীর্ণশীর্ণ দেহটি গাড়ির সামনের অংশে আছড়ে পড়ে আবারও ছিটকে যায় পিচ ঢালা রাস্তার ওপর। মুহূর্তে থমকে যায় সম্পূর্ণ পৃথিবী। নাক মুখ দিয়ে গলগল করে বেরিয়ে আসে তাজা রক্তের স্রোত। যান্ত্রিক কর্কশ আওয়াজে কুকুরছানাটি নড়ে ওঠে। বিপুলের দেহটা রাস্তার উপর ছটফট করছে বাঁচার তাগিদে। নিরুপায় হাত দুটো খামচে ধরতে চায় মাটি, অথচ গাড়ির ভেতরে চলছে চাপা সুরে তর্ক বিতর্ক। তোকে বলেছিলাম গাড়ি আস্তে চালা, এবার হয়েছে শান্তি? লোকটা মনে হয় মরে গেছে, আমরা কি বের হয়ে দেখব? আরেকটা কণ্ঠ জবাব দেয়, পাগল হয়ে গেছিস নাকি? পুলিশ টুলিশের ঝামেলা আব্বু সামলে নেবে, এখন চুপি চুপি পালিয়ে যাওয়াই ভালো। কমবয়সী ছেলেগুলো গাড়ি নিয়ে দ্রুত গতিতে স্থান ত্যাগ করলো। বিপুলের ছটফটানি কমে গেছে। নিথর দেহটা পড়ে আছে ফুটপাতের নির্দয় পৃষ্ঠে। নির্বিকার চোখ দুটো দূরে কোথাও স্থির। কার্নিশ বেয়ে নেমে গেল উষ্ণ এক বিন্দু অশ্রু। ডিসেম্বরের 27 তারিখে ফারহাদ বিপুল পৃথিবী থেকে চলে গেল। সে আর কীর্তিকে বৃষ্টিবেলা নামে ডাকবে না। অভিমানী মেয়ের অভিমান ভাঙতে কঠিন বাক্যের আলাপও আর জুড়বে না। সেই অবিন্যস্ত চুলের বাহার, সিগারেটের আঁচে ঝলসানো ঠোঁটের মালিকের অপেক্ষায় পাথর হয়ে যাওয়া মেয়েটা জানতেও পারল না তার প্রণয় পুরুষ তাকে ফাঁকি দিয়ে উড়াল দিয়েছে। আধার ক্রমশ বাড়ছে। নিশাচর পাখিগুলো চকিতে সজাগ। কেউ যেন প্রচণ্ড আঘাতে হাউমাউ করে কাঁদতে চাইছে। সহসা শিরশিরে বাতাসের ঝাপটায় কেঁপে উঠল পৃথিবীর মাতৃত্ব। অষ্টাদশীর পাগলামি, প্রথম প্রেম। অবিন্যস্ত চুলের ফারহাদ বিপুল ঘুমোচ্ছেন। গভীর ঘুম তার। আচ্ছা, কীর্তিকে এখনো কিছুই টের পায়নি? এটুকুই ছিল কান্নাচাপা চৈত্র উপন্যাসের পর্ব 27 থেকে 32 পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।